একদিন পিছিয়ে ৬ মে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ফিরছেন খালেদা জিয়া। দুর্ভোগ তৈরি না করে স্বাগত জানানোর আহ্বান। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবে। শাশুড়ির সাথেই দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। ১৭ বছর পর প্রত্যাবর্তন ঘিরে নানা গুঞ্জন। রাজনীতিতে যোগ দিলে স্বাগত জানাবে বিএনপি। সিলেট অঞ্চলে বেগম জুবাইদা রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন। তিনি যদি রাজনীতিতে আসতে চান তাকে আমরা সাদরে গ্রহণ করব। সীমিত লোকবল আর সম্পদ দিয়েই রাজধানীর ২ কোটি মানুষকে সেবা দিচ্ছে ফায়ার সার্ভিস। স্টেশন নেই মতিঝিল, বনানী সহ গুরুত্বপূর্ণ অনেক এলাকায়। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পল্টন সাবমিট টাওয়ারের আগুন। পুড়ে গেছে টপ ফ্লোরের অস্থায়ী গোডাউন। চট্টগ্রামে উন্মুক্ত খাল, নালা, নর্দমার ৫.৫ শতাধিক ঝুঁকিপূর্ণ স্পট চিহ্নিত। ১৪ জনের প্রাণহানির পর অস্থায়ী বেষ্টনী দিচ্ছে সিটি কর্পোরেশন। বিদেশি ঋণ নিয়ে অস্বস্তি কাটছে না অন্তর্বর্তী সরকারের। অর্থ বছরের ৯ মাসে প্রতিশ্রুতি কমেছে ৫৮ বেড়েছে কিস্তি পরিশোধ। আলোচনায় পাক ভারত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, দীর্ঘ পাল্লার পারমাণবিক মিসাইল দিল্লির সমর ভাণ্ডারে। প্রতিবেশী দেশই ইসলামাবাদের টার্গেট। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ৬ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে ৫ই মে লন্ডন থেকে রওনা হবেন তিনি। শনিবার রাতে এসব তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর অনুরোধ করেন তিনি। সবার ২ হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুরুতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও শনিবার সন্ধ্যায় জানানো হয় খালেদা জিয়া ফিরবেন কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানেরটা ১১টা ছিল, দুপুর ১১টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে ঠিক কখন আসবে। গুলশানে যৌথ সভা শেষে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শুধু জনপ্রিয় নন, বড় সম্পদও। তাই তার দেশে ফেরায় জনগণের মধ্যে উচ্ছ্বাস থাকা স্বাভাবিক। তবে তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে সড়কে যেন কেউ ভোগান্তিতে না পড়ে, নেতাকর্মীদের সেই বিষয়টি নজরে রাখার আহ্বান জানানো হয়। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফিরতে মূল সড়ক ব্যবহার করবেন খালেদা জিয়া। এ সময় ওই পথে যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসাসহ আশপাশে। সব মিলিয়ে থাকছে ৩ স্তরের নিরাপত্তা। এছাড়াও সোমবার বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় ১৭ বছর পর শাশুড়ির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান।
তার এই ফেরা নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। জুবাইদা রহমান কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন, নেতৃত্বে আসবেন বিএনপির, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? এসব নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না বিএনপি নেতারা। শুধু হাফিজ উদ্দিন আহমদ বললেন, রাজনীতিতে যোগ দিলে জুবাইদা রহমানকে স্বাগত জানাবে বিএনপি। বিশ্লেষকরা মনে করেন, এদিকে জুবাইদা রাজনীতিতে যুক্ত হলে আরও বাড়বে বিএনপির শক্তি। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমান একজন ডাক্তার। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন 1995 সালে। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা ব্যস্ত সময় কাটিয়েছেন চিকিৎসা পেশায়। রাজনীতিতে না জড়ালেও দুর্নীতির মামলার শিকার হয়েছেন তারেক রহমান সহ অন্যদের সঙ্গে। অসুস্থ স্বামীর পাশে থাকতে তিনি চলে যান লন্ডনে। কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনা সরকার তাকে চাকরিচ্যুত করে 2014 সালে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে গেছে দৃশ্যপট। ডাক্তার জুবাইদা এবার বিলেত থেকে ফিরছেন 17 বছর পর। তারেক রহমানের আগে তার আগমন ঘিরে অনেকের মাঝে দেখা দিয়েছে কৌতূহল। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া, অথবা হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্থ বানুর পাশে থাকা? সবচেয়ে বেশি আলোচনা, বহু বছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জন ছিল তা কি এবার সত্যি হতে যাচ্ছে? এটি আমার জানা নেই, তবে তিনি যদি রাজনীতি করতে চান, শি ইজ মোস্ট ওয়েলকাম। সিলেট অঞ্চলে বেগম জুবাইদা রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন। তিনি যদি রাজনীতিতে আসতে চান, তাকে আমরা সাদরে গ্রহণ করব। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে সরাসরি যুক্ত হলে তাকে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমদ মনে করেন, এতে বিএনপির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা দুইটিই বাড়বে। দীর্ঘদিন রাজনৈতিক পরিবেশের সাথে তিনি ছিলেন, ওইখানে তার ম্যাচুরিটি তৈরি হয়েছে, রাজনীতি শিখেছেন। সুতরাং এটা তার জন্য কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না। রাজনীতিতে আসা আমি মনে করি যে এটা ভালোই হবে বিএনপির জন্য। দলটা এতদিন যাবৎ একটা কেন্দ্রীয় নেতার অভাবে যে একটা নৈতিক শূন্যতা ছিল দলের মধ্যে, সেই শূন্যতার জায়গাটা হয়তো তিনি অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালে দায়ের করা মামলায় ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। শেখ হাসিনার পতনের পর স্থগিত হয়ে গেছে বিচারিক আদালতের সেই সাজা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক সাগর রুনির হত্যাকারীদের এখনও শনাক্ত করা যাচ্ছে না। খুনের পর ঘটনাস্থলের বিভিন্ন আলামত নষ্ট এবং ডিএনএ নমুনা অস্পষ্ট হওয়ায় খুনিদের শনাক্ত করা কঠিন হচ্ছে। তবে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে অংশ নেয় 2 জন। হাইকোর্টে দেয়া খসড়া অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে তদন্তের জন্য আরও সময় চেয়েছিল টাস্ক ফোর্স। এছাড়াও প্রতিবেদনটিতে বলা হয়, প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়েছিলেন তারা। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি, বরং রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় এই যুগলকে। ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা। আগে থেকে বাসায় কেউ ছিল না, আর জোর করেও কেউ প্রবেশ করেনি, এমনই জানানো হয়েছে রিপোর্টে। তবে টাস্কফোর্স প্রধান জানান, আনুষ্ঠানিকভাবে তারা এখনও কোনো প্রতিবেদন হাইকোর্টে জমা দেননি। দায়িত্ব নেওয়ার পরপরই তারা বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করছেন। দাম বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের কপালে জুটছে না কোনো জমি, তাই মাত্র 18টি স্টেশন দিয়েই 2 কোটি মানুষের জন্য কাজ করতে হচ্ছে ঢাকার ফায়ার ফাইটারদের। চমকে ওঠার মতো ঘটনা হলো, দেশ স্বাধীনের এত বছর পরও স্টেশন স্থাপন সম্ভব হয়নি মতিঝিল, ধানমন্ডি, বনানী কিংবা রামপুরার মতো এলাকায়। তাই যানজটের নগরীতে দুর্ঘটনাস্থলে পৌঁছাতেই বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবসে ঢাকার ফায়ার সার্ভিস স্টেশনের খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। হঠাৎ আগুন, লঞ্চ ডুবি বা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সবার আগে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। নিঃস্বার্থ সেবা প্রদানের ক্ষেত্রে নগরবাসীর মুখে এই বাহিনীর নামই চলে আসে সবার আগে। প্রতিদিনই বাড়ছে ঢাকার জনসংখ্যা, ফলে বাড়ছে যানজট, কমছে রাস্তা, সংখ্যা বাড়ছে বিপদ আপদের। এত মানুষের শহরে সীমিত সম্পদ ও কর্মী নিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। ফলাফল, চেষ্টা করেও দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না দ্রুততম সময়ে। ভয় পাওয়ার কারণ আরও আছে। রাজধানীর প্রাণকেন্দ্র বলে পরিচিত পান্থপথ, বাংলা মোটর, মগবাজার, কারওয়ান বাজার, মালিবাগ ও শান্তিনগর এলাকায় নেই কোনো ফায়ার স্টেশন।
একই পরিস্থিতি ধানমন্ডি, আগারগাঁও, আদাবর কিংবা শ্যামলীতে। বিস্ময়কর হলো অর্থনীতির প্রাণ বাণিজ্যিক এলাকা মতিঝিলেও নেই কোনো ফায়ার স্টেশন। আবার কূটনৈতিক পাড়া বলে পরিচিত গুলশান ও বনানীর বাসিন্দারাও বঞ্চিত ফায়ার স্টেশন থেকে। 2019 সালে বনানীর এফআর টাওয়ারের আগুনে প্রাণ হারান 20 জন, আহত হন 70 জনেরও বেশি মানুষ। এত বড় ঘটনার পর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান এবং বনানীতে ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তবে শুধুমাত্র জমি না পাওয়ার কারণে গত 6 বছরেও সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। নীতি নির্ধারকরা বলছেন সমন্বিত উদ্যোগের অভাবে নতুন স্টেশন স্থাপন সম্ভব হচ্ছে না। তো এখানে আসলে সকল স্টেক হোল্ডারদের বসে ঢাকা শহরের স্বার্থে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। ফায়ার সার্ভিসের একার পক্ষে আসলে সমস্ত দুর্ঘটনায় প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করা সম্ভব হবে, বাট খুব কার্যকরভাবে কাজ করতে হলে, দক্ষতার সাথে কাজ করতে হলে সবার সমন্বিত সহযোগিতা লাগবে। ফলে বিপদের ঝুঁকি রোজই বাড়ছে। যেমন মতিঝিলে যদি আগুন লাগে তাহলে তা নেভাতে দমকলের গাড়ি আনতে হয় বকশীবাজার থেকে। আবার যাত্রাবাড়িতে আগুন লাগলে তা নেভাতে কাজ করতে হয় পোস্তগোলা ইউনিটের। এসব সীমাবদ্ধতা মাথায় রেখেই ফায়ার সার্ভিসকে উন্নত করার চেষ্টার কথা জানান বাহিনী প্রধান। এটা আমাদের জায়গা থেকে সমাধান করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু যারা আমাদের ভূমি মন্ত্রণালয় আছে বা যারা এসব বিষয় নিয়ে কাজ করেন তারা যদি জায়গার সংস্থান করেন এবং আমরা যদি আমাদের স্টেশনের পরিকল্পনা করি, অবশ্যই এটা আমাদের ভ্যালু এডিশন হবে, আমাদের সক্ষমতার জায়গা বৃদ্ধি করবে। প্লাস আমাদের অনেক ক্ষেত্রে ধরেন যেতে একটু সময় লেগে যায়, সেটা তো আরেকটু কম সময়ে আমরা গিয়ে ফায়ারটা রেসপন্স করতে পারবো। প্রতিনিয়ত বাড়ছে বিপদের সংখ্যা এবং ধরনও। সড়ক দুর্ঘটনা, পশু পাখি উদ্ধার কিংবা ঘরের দরজা ভাঙার কাজও করতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এসবের জন্যই ঢাকায় নতুন অন্তত 5টি স্টেশন জরুরি বলে মনে করছে ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 4 ঘন্টা পর রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার ফাইটাররা। শনিবার রাতে 12:25 ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে যায় বাণিজ্যিক ভবনটির ওপরের তলায় থাকা অস্থায়ী গোডাউন। শনিবার রাত 8টার দিকে 11 তলা ভবনের ছাদের টিন শেডে আগুনের সূত্রপাত। খবর পেয়েই একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। পুরো ভবনটি বাণিজ্যিক, নিচতলায় দোকানপাট, ওপরে বিভিন্ন কোম্পানির অফিস আর ছাদের টিন শেডে বৈদ্যুতিক বাল্ব ও যন্ত্রপাতির গোডাউন। আগুন লাগে গোডাউনে, তখনও ভবনটিতে কিছু অফিস চালু ছিল। বিল্ডিং এর মালিক সাব্বির স্যার, ওনার গোডাউন আছে উপরে, ওই গোডাউনের থেকে লাগছে আগুন। 8:20 দিকে আমাদের মার্কেট অফ হয়ে যাওয়ার সময় ওই সময় লাগছে আগুন। আমরা সাথে সাথে দেখতে পাইছি উপরে দিয়ে ধোঁয়া উঠতেছে, সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে, তারা তো কাজ শুরু করতেছে। মালের অর্ডার করা হয়েছে আপনার কাছে, তখন তারা ফোন দেওয়া হয়েছে, তখন সে বলতেছে যে ফায়ার সার্ভিসের ফোন দিয়ে আমাকে বাঁচাও। ফায়ার সার্ভিস জানায় পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না ভবনটিতে। ছাদের টিন শেড গোডাউনটিও করা হয়েছে অবৈধভাবে। হাই রাইজ বিল্ডিং এর নিয়ম অনুযায়ী যেরকম ফায়ার সেফটির ব্যবস্থা থাকার কথা সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আমরা কিছু এক্সটিংগুইশার দেখতে পেয়েছি, এর বাইরে আর অন্য কিছু আমরা এখনো দেখিনি। এই ভবনে ছাদ খোলা থাকার কথা, অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে, আশ্রয়স্থল হিসাবে ছাদ ব্যবহার করা হয়। তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল, মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। পল্টন এলাকায় পানির উৎস না থাকায় আশেপাশের বিল্ডিংয়ের রিজার্ভার ও ওয়াসার সহায়তায় পানি সংগ্রহ করতে হয়েছে, এতেই সময় বেশি লেগেছে। পানির খুবই স্বল্পতা। আমরা আশেপাশের 7-8টা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কিন্তু শেষ করেছি। আমাদের বিশেষ পানিবাহী গ্রুপ থেকে আমরা পানি দিয়েছি। ওয়াসা, ঢাকা ওয়াসা বিভিন্ন গাড়ি পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে। অগ্নিকাণ্ডে কেউই হতাহত হননি। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও গঠন করা হচ্ছে তদন্ত কমিটি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের নালবাগ এলাকা যেন ফুলের রাজ্য। ডিভাইডারে বাহারি ফুল আর সবুজের সমারোহ। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে। খোকন, সেই বাহারি ফুলের খবর জানাবেন, মহাসড়ক কেমন দেখছেন আপনি?
ইসরাত, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিন্তু কুমিল্লার যে দাউদকান্দি সেখান থেকে প্রায় 192 কিলোমিটার, অর্থাৎ চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত, তার ভিতরে কিন্তু 141 কিলোমিটার এলাকায় কিন্তু এই ধরনের বাহারি ফুলে প্রকৃতির যে অপরূপ সাজ সেটি সেজেছে। আপনি জানেন যে আসলে গ্রীষ্মকালের মধ্যে হালকা বৃষ্টিতে কিন্তু নতুন রূপে নতুন উদ্যমে কিন্তু জেগে উঠেছে এই সমস্ত ফুল। ফলে যারা এই রোডে চলাচল করেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই লম্বা পথে কিন্তু আসলে লম্বা জার্নির মধ্যে কিন্তু একটি আলাদা প্রশান্তির জায়গা তৈরি করেছে। এখানে কিন্তু সোনালু, জারুল, কুরচা, কৃষ্ণচূড়া এবং বিভিন্ন প্রজাতির ফুল কিন্তু ফুল এবং ফল পাশাপাশি দুটোই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রামের মহাসড়কের যে ডিভাইডারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একটি অপরূপ সাজে কিন্তু সেজেছে এবং এই সাজ দেখতে দেখতে কিন্তু অনেকে এখানে আসেন, একটি বিনোদনের জায়গা হিসেবেও তৈরি হয়েছে। বিকেলবেলা আসলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম দেখা যায় এবং কেউ কেউ কিন্তু দাঁড়িয়ে এখানে সেলফি তোলেন এবং তাদের কিছু সময় কিন্তু এখানে পার করছেন। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি যাতায়াতের পথ ছাড়াও কিন্তু আলাদা একটি বিনোদনের জায়গা হিসেবে কিন্তু আসলে যারা এই রোডে চলাচল করছেন তারা কিন্তু এগুলোকে দেখছেন। তো ফলে এই জায়গাটি কিন্তু একটি সাধারণ মানুষের একটি প্রশান্তির জায়গা হিসেবে তৈরি হয়েছে। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে এই সমস্ত যে প্রকৃতির টানে যেটি বেড়ে ওঠা এসব ফুল ফলাদি গাছ যেন প্রকৃতভাবেই যাতে সংরক্ষণ করা হয় সেইটুকু আসলে বলছেন যে সাধারণ মানুষ যাতে এই সমস্ত গাছকে সংরক্ষণ করা হয়। ইশরাত, সকাল সকাল প্রকৃতির সান্নিধ্যে নিয়ে গেলেন আমাদের খোকন, ধন্যবাদ আপনাকে। ঠিকাদার নিয়োগ না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে সরকারি কোয়ার্টার সংস্কারের অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলার ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে। হাজিরা ভিত্তিতে লাগিয়েছেন, শ্রমিক পরিশোধ করছেন মজুরি। জেলা প্রশাসক জানিয়েছেন তদন্ত করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। চলছে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের অফিসার্স কোয়ার্টারের সংস্কার কাজ। গেল 2 মাস ধরে 4টি কোয়ার্টার বাসযোগ্য করার কাজ করছে শ্রমিকরা। অভিযোগ আছে প্রায় 30 লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজে ঠিকাদার নিয়োগ দেয়া হয়নি। কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী নিজেই। শ্রমিকরা জানান দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করছেন তারা। ইউএনও ও প্রকৌশলীর পক্ষে দেখাশোনা করছেন প্রশান্ত নামে হেড মিস্ত্রি। প্রশান্ত ধরে কাজ সার পয়সা দেয়, ইঞ্জিনিয়ার স্যার পয়সা দেয়, টাকা পয়সা ঠিক মতন দেয়। কাঠ পাল্টাপাল্টি করতেছি, আবার নতুনও করতেছি। এগুলো আমার ইঞ্জিনিয়ার স্যারের সাথে মানে ওনাদের সাথে ওনারা আমাকে বেতন দেয়। ইউএনও এবং উপজেলা ইঞ্জিনিয়ার দুজনের সাথে আপনার চুক্তি ওইভাবে চুক্তি না, কিন্তু কাজ এরা করতে বলতেছে, করতেছি, তারপরে দেখি শেষমেশ কি হচ্ছে। পেমেন্ট কিভাবে দিচ্ছে? পেমেন্ট তো খরাজি তো নেই আমরা। কার কাছে? স্যারদের কাছে নেই। উপজেলা ইঞ্জিনিয়ার দেয়, ইউএনও দেয়? ইঞ্জিনিয়ার স্যারই দেয়। কোয়ার্টারের সংস্কার কাজের ভিডিও চিত্র ধারণ করার সময় সাংবাদিকদের দেখে সটকে পড়েন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম। শ্রমিকদের কথার সত্যতা জানতে উপজেলা প্রকৌশলীর দপ্তরে যমুনা টেলিভিশন, সেখানেও পাওয়া যায়নি প্রকৌশলীকে। এলজিইডির হিসাবরক্ষকও জানান সংস্কার কাজে নিয়োগ হয়নি কোনো ঠিকাদার কিংবা সুপারভাইজার। ওটা তো ইঞ্জিনিয়ার স্যার নিজে থেকে, ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ওনারাই দেখতেছে। কি গেলে কয় এর মাধ্যমে করা আর একটু না পিআইসি ওই আর কি যেভাবে করতে। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে করেন গরিমসি। যেহেতু উপজেলা পরিষদের ভিতরে কম্পাউন্ডের মধ্যে কাজ, অফিসাররা এখানে থাকে, সেই অফিসারদের যে যারা যেভাবে তারা যেগুলো কাজগুলো চাচ্ছে সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য এটা আছে। এটা আরক্ষীর মাধ্যমে, ঠিকাদারের মাধ্যমে হচ্ছে। কোন প্রতিষ্ঠানকে কাজ দিলেন সেটার নাম একটু বলেন। আমি যাদের কাছে গেছি এটা ফাইল দেখে না দেখে তো আমি বলতে পারবো না। ঠিক আছে, আমরা ফাইল দেখে পরবর্তীতে আপনাকে পরবর্তী। সরকারি বিধি অনুযায়ী কাজ না করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানান জেলা প্রশাসক। ঘটনা অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। সরকারি কোনো কর্মকর্তা এরকম ব্যবসার সাথে জড়িত হতে পারেন না। প্রত্যেকটা কাজেরই ধারা নিয়ম অনুসারে কাজ করার কথা। আমি বিষয়টা দেখব যে আসলে কি ঘটেছে। এছাড়াও প্রাক্কলন অনুযায়ী কাজ না করারও অভিযোগ রয়েছে ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। চট্টগ্রামে উন্মুক্ত খাল, নালা, নর্দমার 563টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। নিরাপত্তা বেষ্টনী না থাকায় যেগুলো এখন অনেকটা মরণ ফাঁদ,
গত কয়েক বছরে 14 জনের প্রাণহানির পর অবশেষে দেয়া হচ্ছে অস্থায়ী বেষ্টনী। 19 এপ্রিল রাতে চকবাজারের এই হিজরা খালে ব্যাটারি রিকশা উল্টে পড়ে এক শিশুর মৃত্যুর পর এভাবে দেয়া হয়েছে অস্থায়ী বেষ্টনী। মূলত এই ঘটনার পর টনক নড়ে সিটি কর্পোরেশনের। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা উন্মুক্ত খাল নালা নর্দমার তথ্য সংগ্রহে দায়িত্ব দেয়া হয় 6 জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। তারা 41 ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ 563টি স্থান চিহ্নিত করার পর সেখানে স্ল্যাব বসানো সহ সুরক্ষা বেষ্টনী দেওয়ার সিদ্ধান্ত হয়। আজকে ওনার গেছে, কালকে হয়তো আমারও যেতে পারতো। এই যে আজকে এই জিনিসটা যদি এখন না করে নেক্সট এটা যদি আগে করতো তাহলে এই সমস্যাটা তো ভুক্ত হইতো না। আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কোনো উদ্যোগ নেয় না, এখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে উদ্যোগ নিছে, এটা একটা ভালো লক্ষণ। দিনের সাথে আপনার এখানে সমান হয়ে যায়, পানি সমান হইলে আর নালা না পানি বুঝতে পারেন নালা মানে পড়ে যায়। আপাতত বাঁশ দিয়ে অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী দেয়া হলেও পরে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সিটি মেয়র। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আঞ্চলিক কর্মকর্তাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ঝুঁকিপূর্ণ যেসব জায়গায় সেখানে স্পেশাল মেজার্স নিতে। কোনো ক্যাজুয়ালিটি আমাদের কাম্য নয়, আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক। আমরা এই শহরকে একটা নিরাপদ শহরে পরিণত করতে চাই, একটি পরিচ্ছন্ন জলাবদ্ধতা মুক্ত শহরে। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কারণে সৃষ্ট উন্মুক্ত এসব খাল নালা নর্দমা অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। এই ক্ষোভ যেন আর না বাড়ে, এই শোকের জন্য মানে অগ্নিতাণ্ডব তৈরি না হয়, সেজন্য যেন কর্তৃপক্ষ সচেতন হয় এবং নালাখালগুলিকে বেষ্টনী দিয়ে জনগণকে যেন নিরাপদ করে। গত 8 বছরে শুধুমাত্র খাল নালায় পড়ে প্রাণ গেছে 14 জনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পিরোজপুর পৌরসভার বেশিরভাগ রাস্তারই বেহাল দশা। খানাখন্দের কারণে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা, দুর্ভোগ নিত্যসঙ্গী। বরাদ্দ পেলে সড়কগুলো সংস্কারের আশ্বাস দিল পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে সংস্কার নেই, তাই খানাখন্দে ভরা বেশিরভাগ সড়কই। দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী পিরোজপুর পৌরবাসীর। অথচ প্রথম শ্রেণীর পৌরসভা পিরোজপুর, তবে যোগাযোগ উন্নয়নে পিছিয়ে। বেশিরভাগ ওয়ার্ডের সড়কই এখন বেহাল। কোনোটির উঠে গেছে পিচ, কোনোটির বা নেই ইট, ভরা ছোট বড় গর্তেও। তাই চলতে চায় না যানবাহন। বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। ধুলাবালির জন্য দেখা যায় বাসা বাড়িতে থাকা যায় না, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করা যায় না, দোকান দিনের বেলায় বন্ধ রাখতে হয় ধুলাবালির জন্য। এরপরে রিক্সা যানবাহন আসতে চায় না রাস্তায়, এবং আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা গাড়ি পাই না, আমাকে হাঁটতে হয়, আমাকে অনেক কষ্ট হয়। অনেক সময় আমরা হাঁটতে আগাইতে পারি না, লোক পাই না, একা একা খুব অসুবিধা হয়। ভাঙ্গাচোরা রাস্তায় অনেক অসুবিধা হয়। বৃষ্টির সময় রাস্তা কাদা, তারপরে গরমের সময় ধুলাবালির জন্য আসতে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। স্থানীয়রা জানান, মাঝে মাঝে সড়ক মেরামত করা হলেও তা টেকে না বেশি দিন। সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তাদের। দাবি ভোগান্তির অবসানের। পৌরসভার তথ্য মতে 330 কিলোমিটার রাস্তার প্রায় 90 ভাগই বেহাল। পর্যাপ্ত বাজেট না থাকায় মেরামত করা যাচ্ছে না বলে দাবি নির্বাহী প্রকৌশলীর। মানুষ কাঁচা রাস্তায় হাঁটা চলা করে, এটা একটা আমাদের পৌরবাসীর জন্য বড় ধরনের একটা দুর্ভোগ এবং আমাদের একটা খুবই লজ্জাজনক বিষয়। এখানে কোনো প্রজেক্ট, আমরা গত 5-7 বছর আগে একটা প্রজেক্ট পেয়েছিলাম সিটিআইপি, সেখানে রাস্তা হয়েছে, রাস্তা হচ্ছে অবকাঠামো বেশি হয়েছে, সাইকেলটা কিন্তু উচিত ছিল তখন রাস্তাগুলো বেশ ঠিক নজর দেওয়া। 1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর। প্রথম শ্রেণী করা হয় 1990 সালে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদা নদীর ভাঙন বাড়ছেই। এতে সরাবাড়ি চিথলিয়া সড়ক প্রায় বিলীনের পথে। ভোগান্তিতে রয়েছে 10টি গ্রামের মানুষ। দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছে তারা। রাস্তার বেশিরভাগই নদীর গর্ভে, বাকিটুকুও বিলীনের পথে। হুমকিতে আরও নানা স্থাপনা। প্রতিনিয়ত ভাঙছে শৈলদাহ নদী, বিলীন হচ্ছে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থাপনা। গেল 30 এপ্রিল সরাবাড়ি চিথলিয়া সড়কটি ভেঙে যায়। এরপর থেকে ব্যাহত চলাচল। বিপাকে তারাইল, জামাইবাজার, লেবুতলা সহ অন্তত 10 গ্রামের মানুষ। রাস্তাটা সহ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই এলাকার লোকজনের যাতায়াতের খুব সমস্যা। হঠাৎ করে দেখি যে একটু ভাটা ধরছে,
দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতর পড়ে গেছে। গ্রামীণ এই সড়কটি ধরেই শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা সদরে যাতায়াত স্থানীয়দের। এখন ঘুরতে হচ্ছে কয়েক কিলোমিটার বাড়তি পথ। পণ্য পরিবহনে বাড়ছে খরচ। ঘর ভাঙতে আর 4 রাত আছে জায়গা, ঘর তো ভেঙে যেতে পারে 2-1 দিনের মধ্যেই। যাতায়াত সমস্যা হইতেছে, আসা যাওয়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। ভাঙন কবলিত সড়ক ও এলাকা পরিদর্শন করেছে প্রশাসনের কর্মকর্তারা। দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছেন তারা। আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে। আর নদী ভাঙনের ফলে যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য নিজস্ব জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দেব। নদী তীরবর্তী জনপদে বাড়ছে ভাঙন আতঙ্ক। অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন। রাকিব সরকার, যমুনা নিউজ। যমুনা সেতু ও যমুনা রেল সেতু নির্মাণের পর ভাগ্যের পরিবর্তন ঘটছে উত্তরাঞ্চলের মানুষের। শিল্পনগরীতে পরিণত হচ্ছে উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সয়দাবাদ অঞ্চল। সেতুর পশ্চিম পাড়েই ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি ও নৌবন্দরের পাশাপাশি তৈরি হচ্ছে বিদ্যুৎ প্ল্যান্ট ও বিসিক শিল্পনগরী। এই অঞ্চল ঘিরে তৈরি হবে লাখো মানুষের কর্মসংস্থান। 1998 সালে যমুনা নদীর তীরে নির্মাণ হয় যমুনা বহুমুখী সেতু। এরপর 2025 সালে নির্মাণ হয় যমুনা রেল সেতু। এই দুটি বৃহত্তর সেতু নির্মাণের পর শিল্পনগরীতে পরিণত হচ্ছে উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সয়দাবাদ অঞ্চল। রেল সেতুর পশ্চিমে গড়ে উঠেছে ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি, যেখানে রেলপথে আসা মালামাল লোড আনলোড হবে। থাকবে বিশ্বমানের শুল্কায়ন সেবা। যমুনার পশ্চিম পাড়ের দক্ষিণে নির্মাণ হবে নৌবন্দর। গড়ে উঠেছে 1085 মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট এবং 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্ট, যা এখন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ইতিমধ্যে দেশের বৃহত্তর বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোন এবং বিসিক শিল্পনগরীর নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। দুটিতেই শুরু হয়েছে প্লট বরাদ্দ। শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। আমাদের যত শীঘ্রই নৌবন্দর যত দ্রুত চালু হবে আমাদের কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। ইকোনমিক জোন আছে এবং শিল্প পার্ক আছে এবং এখানে ট্রানজিট পয়েন্ট আছে, একটা রেল স্টেশন আছে এবং এর জন্য যোগাযোগের দিক দিয়ে সবচেয়ে এখানে উন্নত জায়গা এবং সবচেয়ে ভালো জায়গা এখানে। বিদেশি যারা বিনিয়োগকারী আছে তারা জানি সর্বোচ্চ সুবিধা পায়, এটাই হচ্ছে আমাদের সাদাবাদবাসীর প্রত্যাশা। এখানে যেহেতু শিল্প পার্ক ইকোনমিক জোন আছে, এখানে যদি বাংলাদেশের বিনিয়োগকারীরা এখানে এসে বিনিয়োগ করে, আমার মনে হয় এর চেয়ে সুন্দর পজিশন আর কোথাও বাংলাদেশে আছে বলে মনে হয় না। প্রত্যেকটা ক্ষেত্রেই যোগাযোগের কিন্তু একটা বিশাল একটা সম্ভাবনায় দুয়ার খুলে দিয়েছে। কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চল সুফল বয়ে আনবে বিভিন্ন দিকে। এই বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। বিনিয়োগকারীরা যাতে সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সিরাজগঞ্জবাসী তাদের সকল ধরনের সহযোগিতা দেব। সেতুর পশ্চিম পাড়ে দুটি বিদ্যুৎ প্লান্ট থাকায় বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সহযোগিতা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ বিদ্যুৎ উৎপাদনের একটি বিদ্যুৎ কেন্দ্রের হাব রয়েছে, কাজেই এখানে সহজেই আপনার এই এলাকায় বিদ্যুতায়িত করা সম্ভব। 3টা যাতায়াত মাধ্যম ব্যবহার করেই তারা পশ্চিমাঞ্চল বা আমাদের সিরাজগঞ্জ বা উত্তরবঙ্গে যেতে পারবে। সুতরাং তাদের জন্য এটা খুবই একটা পজিটিভ একটা দিক। দুটি সেতু নির্মাণের পর পুরো উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। বিদেশি ঋণ নিয়ে ভালো খবর মিলছে না। অর্থ বছরের 9 মাসে প্রতিশ্রুতি কমে গেছে 58 ভাগের বেশি, তবে ঋণ পরিশোধ বেড়েছে 25 ভাগ। পরিকল্পনা বিভাগ বলছে আগের চেয়ে বেশি যাচাই বাছাই করে প্রকল্প নেওয়া হচ্ছে, তাই ঋণের প্রতিশ্রুতি কমা স্বাভাবিক। এ বিষয়ে আরো জানাচ্ছেন তৌহিদ হোসেন। ডলারের রিজার্ভে পতন ঠেকাতে বিদেশি ঋণের অর্থ ছাড়ে মরিয়া ছিল বিগত সরকার। এজন্য প্রকল্প নেওয়া হয় একের পর এক। শেষ দিকে তড়িঘড়ি করে অনেক ঋণ চুক্তি করায় লাফিয়ে বাড়ে প্রতিশ্রুতি। ফলে সরকারি বেসরকারি মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বিদেশি ঋণ $100 বিলিয়ন বেশি। এসব ঋণের কিস্তি পরিশোধে চাপে আছে অন্তর্বর্তী সরকার। ইআরডির প্রতিবেদন বলছে অর্থ বছরের 9 মাসে ঋণের কিস্তি বাবদ শোধ হয়েছে $321 কোটি, যা আগের বছরের পুরো সময়ের প্রায় সমান। এর মধ্যে সুদের পরিমাণ $120 কোটি বেশি। সে হিসাবে এবছর বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে প্রায় 25 ভাগ। তবে এখন পর্যন্ত কোনো ঋণের কিস্তি মিস হয়নি।
সংস্কারের কার্যক্রমের চিন্তা করছে সরকার। সংস্কারগুলো হতে হলে তখন ইনস্টিটিউশনগুলো যদি রিবিল্ড করা যায়, আবার যদি একটা ট্র্যাকে আনা যায়, তাহলে এই ধরনের বাজেটের বাস্তবায়নটা কিন্তু অনেক স্মুথ হয় এবং ইফেক্টিভ হয়। তো সেই জায়গাটা তো এখনও রিফর্মস কিছু কিছু হচ্ছে, কিন্তু খুব ফুল সুইংয়ে সব কিছু হয়নি। কিন্তু রিফর্মসের একটা রোড ম্যাপ হয়তো তৈরি হচ্ছে। সেই জায়গাগুলো যখন ঠিক হয়ে যাবে, আমার মনে হয় বাজেট বা অর্থনীতি মানে একটা তার অন্যরকম লেভেলে পৌঁছে যাবে বলে আমি মনে করি। একই সময়ে বিদেশি সহযোগীরা $300 কোটি নতুন ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল $724 কোটি। প্রতিশ্রুতির দৌড়ে সবচেয়ে এগিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক। এর বাইরে প্রকল্পের জন্য পাইপলাইনে আছে যুক্তরাষ্ট্র ও জাপানের প্রায় $200 কোটি। বিদেশের থেকে যে আমরা যে ঋণগুলো করি, সেই ধরনের উন্নয়ন সহযোগী যারা আছেন তারাও কিন্তু রাজনৈতিক দলের প্রায়োরিটিগুলো দেখতে চাবেন, এবং এই ধরনের প্রকল্পই বলি, বিনিয়োগ বলি, এটা তো 1-2 বছরের জন্য হয় না। সুতরাং একটু মধ্যমেয়াদী পর্যায়ে যদি আমার বিনিয়োগ আনতে হয়, সেটা সরকারি বিনিয়োগ হোক বা আমার ব্যক্তি খাতের বিনিয়োগ হোক, তাহলে কিন্তু আমার দিন শেষে এই রাজনৈতিক যে আমাদের পথ চলা আছে, এটার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা আসতে হবে। নতুন বাজেটের আগে বিদেশি সহযোগীদের কাছ থেকে $10 বিলিয়ন বাজেট সহায়তা পাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাত 11:30টায় গোদনাইলের লাকি বাজার এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায়, বাজার সংলগ্ন ক্যানেলপাড় সড়কে একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় অন্যরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। মেহেরপুরের গাংনীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুরিয়া ও খরমপুর মাঠের মধ্যবর্তী সড়কে হয় এই ঘটনা। পুলিশ জানায়, পথচারীদের গতিরোধ করে অস্ত্রের মুখে লুটপাট চালায় ডাকাত দল। এ সময় এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং আরেক সাইকেল আরোহীকে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় একটি মোটরসাইকেল তাদের ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা 3টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে এলাকাবাসী এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমেই তাপমাত্রা বাড়ছে কুড়িগ্রামে, বাড়ছে নানা রোগ ব্যাধিও। সমস্যার সমাধানে এলাকার ধরন বুঝে দেশীয় জাতের বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। একসময় কুড়িগ্রামের এই মহাসড়কের দুধারেই ছিল আম, কাঁঠাল, অর্জুন, শিমুল, কদম সহ অসংখ্য দেশীয় জাতের গাছ। রাস্তা জুড়ে ছিল পাখিদের কলরব। তবে উন্নয়নের জাতাকলে সেসবের কিছুই আর অবশিষ্ট নেই। ক্রমেই কমতে থাকা সবুজ আর জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা। এতে গ্রীষ্মকালের আগেই প্রখর তাপে অনেকের শরীরে দেখা দিচ্ছে নানান সমস্যা। বাড়ছে ডায়রিয়া, হিটস্ট্রোক সহ নানা ধরনের চর্মরোগ। বাচ্চা ছোঁয়া পর অসুখ ছাড়ে না, মুরগি হাঁস সব মরি যাবাইছে। কাম করতে পারি না, 1 ঘন্টা পর আবার বিশ্রাম নেওয়া লাগে, রোদে কাম করতে এবার পানি পিপাসা লাগে। এখন গাছগাছরা নাই, এখন তো তাপ বেশি এসেছে। পরিবেশের যে একটা ভারসাম্য সেটাও ছিল, কিন্তু ইদানিং এই যে এখন তো কোনো গাছ নাই, মানুষ বসবে কোথায়, আরাম করবে কোথায়? পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি অঞ্চলে 25 ভাগ বনভূমি থাকার কথা থাকলেও সেটি নেই কুড়িগ্রামে। যেখানে যতটুকু বৃক্ষরোপণ হচ্ছে সেখানেও লাভের হিসেব আগে আসছে বলে জানান সংশ্লিষ্টরা। নিজস্ব যেগুলো উদ্ভিদ বা প্রাণী আগে ছিল সেগুলোকে আবারও স্বস্থানে ফিরিয়ে আনতে হবে, এবং ফিরিয়ে আনতে পারলে আমরা এই জলবায়ুর যেটি ক্ষতিকর প্রভাব সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। জলবায়ুর পরিবর্তন ও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। এছাড়াও ক্লাইমেট চেঞ্জ ডিলিউশন বা জলবায়ু পরিবর্তনের বিভ্রম মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে বলে জানান সিভিল সার্জন। ক্লাইমেট চেঞ্জের কারণে মানসিক স্বাস্থ্যের উপরও কিন্তু প্রভাব বিস্তার করে। তো আমরা বিভিন্নভাবে এই সমস্যাগুলো আমরা প্রতিরোধটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় প্রজাতির বৃক্ষ উৎপাদন ও রোপণ করার উপর জোর দিয়েছেন পরিবেশবিদরা। জারিন অর্নি, যমুনা নিউজ।
প্রতারণা ও জালিয়াতির কারণে ক্রমশ বিদেশে নারী কর্মীদের বাজার হারাচ্ছে বাংলাদেশ। যদিও ফার্মাসিউটিক্যালস, নার্সিং সহ বিভিন্ন সেক্টরে রয়েছে নারী কর্মীদের বিশেষ চাহিদা। আমিরাতে কর্মরত বাংলাদেশি নারীদের মতে বিদেশে কাজ করতে হলে দরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ভিডিওতে প্রতিবেদনে দেখব বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী কর্মীদের চাহিদা ক্রমশই বাড়ছে। ফার্মাসিউটিক্যালস, নার্সিং সহ বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হয় দক্ষ নারী কর্মী। তবে এই সুযোগ অনেক অংশেই কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। দিন দিন কমছে দক্ষ ও যোগ্য অভিবাসী নারী কর্মীর সংখ্যা। নির্যাতনের অভিযোগে 2015 সালে সৌদি আরবে গৃহকর্মী পাঠানো বন্ধ করে দেয় ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। পরে বাংলাদেশের সাথে চুক্তি করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। যদিও বিভিন্ন সময় শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেন নারী কর্মীরা, সেই সাথে বেতন না দেওয়া কিংবা কেটে রাখার সমস্যা তো ছিলই। তবে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী নারীদের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। তারা বলছেন, নারীদের সুরক্ষা প্রদানকারী দেশগুলোর তালিকায় প্রথম সারিতেই থাকবে সংযুক্ত আরব আমিরাত। প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট থাকলে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না বলে জানান তারা। প্রায় সব সেক্টরেই মেয়েদের চাহিদা রয়েছে, তবে শর্ত একটাই, মেয়েদের যদি কাজের দক্ষতা, একাডেমিক যোগ্যতা এবং কিছু অভিজ্ঞতা থাকে তাহলে দুবাইয়ের দরজা তাদের জন্য খোলা। এখানে শুধু র্যাম্পে হাঁটাই নয়, আমি শিখেছি কিভাবে একজন পেশাদার নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে হয়। ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিজনেস ওয়ার্ল্ড, সবখানেই নারীদের জন্য অসাধারণ সুযোগ রয়েছে। তারা শুধু হাউসমেট হিসেবে জব করবে এটা কিন্তু না, অফিসিয়াল ওয়ার্ক থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, 5 স্টার মানে 7 স্টার থেকে শুরু করে, এনিওয়ে মানে সব জায়গাতে তারা জব করতে পারবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারীরা যে শুধু গৃহকর্মী হিসাবেই যান তা নয়, নিজ যোগ্যতায় কাজ করছেন নামিদামি প্রতিষ্ঠানেও। তবে জাল সার্টিফিকেট ও ভুয়া কাগজপত্র তৈরি করে যারা বিদেশ পাড়ি দিচ্ছেন, ভোগান্তিতে পড়তে হয় তাদের। দক্ষতার প্রমাণ না দিতে পারায় কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছেন নিয়োগকর্তারা। প্রতারণা ও জালিয়াতির কারণে ক্রমশ বিদেশে নারী কর্মীদের বাজার হারাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অ্যাজ এ ফার্মাসিস্ট কাজ করতে হলে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে আসতে হয়, সেটা আসলে আমরা বেশিরভাগ মানুষই জানি না। না জানার কারণে হচ্ছে আমরা একটু পিছিয়ে যাই। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যাই বলুন, সব ক্ষেত্রেই আপনার যেই অভিজ্ঞতাটা লাগবে সেটা হলো আপনার নিজ নিজ দেশের কাজের অভিজ্ঞতা এবং আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খুবই জরুরি। আমিরাতের বাজারে ক্যাশিয়ার, নার্সিং, ফার্মাসিস্ট সহ অন্যান্য সেক্টরে ক্রমশই বাড়ছে নারী কর্মীদের চাহিদা। রিক্রুটিং এজেন্সিগুলোকে নারী কর্মী পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। সাজা শেষে বিভিন্ন দেশের 48,319 বন্দীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি নাগরিক তা প্রকাশ করেনি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। শনিবার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ ও নৌপথে এই বিপুল সংখ্যক অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন ডিপোতে ধারণ ক্ষমতার তুলনায় অধিক বন্দী থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। জট কমাতেই সাজার মেয়াদ কমানো, বন্দী মুক্তি সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে ইমিগ্রেশন বিভাগ। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল মহড়ার পর থেকে আলোচনায় পাক ভারত ক্ষেপণাস্ত্র সক্ষমতা। দুই দেশেরই সমর ভাণ্ডারে রয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিভিন্ন পাল্লার মিসাইল। এর মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতা রীতিমতো তাক লাগানোর মতো। সর্বোচ্চ 16,000 কিলোমিটার পাল্লার মিসাইল রয়েছে দেশটির সমর ভাণ্ডারে। অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে ভারতকে টার্গেট করে। শাহিন-2 পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে মনে করা হয় পাকিস্তানি সমর শক্তির অন্যতম স্তম্ভ। পরমাণু কর্মসূচি শুরুর পর থেকেই মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামে জোর দেয় পাকিস্তান। সময়ের সাথে সাথে উন্নতি ঘটানো হয় দেশটির ক্ষেপণাস্ত্রে। বর্তমানে আবদালি, নাসের, ঘড়ি এবং গাজনবীর মতো স্বল্প এবং মাঝারি পাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে পাকিস্তানের সমর ভাণ্ডারে, যেগুলো সর্বোচ্চ 50 কিলোটন অস্ত্র নিয়ে আঘাত হানতে পারে 2,700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে।
পরমাণু অস্ত্রের পাশাপাশি প্রচলিত অস্ত্র বহনেও সক্ষম বিভিন্ন ধরনের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে দেশটি। রয়েছে জার্ভ, আবাবিল, তৈমুর এবং বাবুরের মতো মিসাইল, যেগুলো জাহাজ, ট্যাঙ্ক এবং সাবমেরিন ধ্বংসে ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের সক্ষমতাও তাক লাগানোর মতো। পাকিস্তান, চীনের মতো শত্রু মোকাবেলায় বহুমুখী ক্ষেপণাস্ত্র প্রকল্প হাতে নেয় দিল্লি। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে অগ্নির মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল, যা 16,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও পৃথিবী, সূর্য, কালামের মতো স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারতের। পাশাপাশি ব্রহ্ম এবং নির্ভয়ের মতো ক্রুজ মিসাইল রয়েছে দেশটির কাছে, যেগুলো পরমাণু এবং প্রচলিত দুই ধরনের অস্ত্র বহনেই সক্ষম। অন্যদিকে নাগ, অমোঘ, রুদ্র, অস্ত্র, ত্রিশূলের মতো ট্যাঙ্ক, জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের কাছে, যেগুলো আকাশ, ভূমি এবং জাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। তবে ভারতের সামরিক সক্ষমতাকে সব দিক থেকে এগিয়ে রেখেছে এর স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পর ভারত চতুর্থ দেশ যার সমর ভাণ্ডারে রয়েছে স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ায় আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি আলবানিজ। জাতীয় নির্বাচনের টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে তার লেবার পার্টি। ভোট গণনা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে মধ্য বামপন্থী দলটি। আগামী 3 বছর দেশের শাসন ক্ষমতা পরিচালনা করবে লেবাররা। এর মধ্য দিয়ে 2 দশকে প্রথমবারের মতো দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়ছেন অ্যান্থনি। কর্তৃপক্ষ জানিয়েছে ভোট গণনা পুরোপুরি শেষ হতে সময় লাগতে পারে বেশ কয়েকদিন। শনিবার অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার 48তম জাতীয় নির্বাচন। এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্ব পেয়েছে আবাসন ও দ্রব্যমূল্য ইস্যু। নির্বাচনে অ্যান্থনির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রক্ষণশীল লিবারেল ন্যাশনাল জোটের নেতা পিটার ডাটন। প্রথমবারের মতো নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভিডিও প্রকাশের অনুমতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সাংবাদিক টিমকে নিয়ে নিজেই ঘুরে দেখান ক্রেমলিনের আলিশান বাড়িটি। পুরো সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার আগেই প্রেসিডেন্টের বাড়ির ছোট ছোট ক্লিপে সয়লাভ সামাজিক মাধ্যম। রূপকথার সোনায় মোড়ানো সিংহদার চোখের সামনে, সদর পেরিয়ে বাড়ির আলিশান অন্দরমহল। ঝা চকচকে কক্ষটির আভিজাত্য বাড়িয়ে দিয়েছে দামি ঝাড়বাতি আর রয়্যাল পিয়ানো। একপাশে টেবিলের উপর শোভা পাচ্ছে রুশ সম্রাট তৃতীয় আলেকজান্ডারের 13 শতকের একটি তৈলচিত্রের পোর্ট্রেট। কোনো ধনকুবের, বিজনেস টাইকুন কিংবা পপ তারকার বিলাসী জীবন নয়। এইসব অ্যান্টিক আর বহুমূল্য আসবাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অ্যাপার্টমেন্টের। রহস্যময় ও গোপন জীবনযাপনের জন্য যে পুতিন এতদিন গণমাধ্যমে প্রচারের আড়ালে ছিলেন, তাকেই আসতে হলো ক্যামেরার সামনে। সম্প্রতি ক্রেমলিনে পুতিনের অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিও বানাতেই ইচ্ছা পোষণ করেন স্থানীয় এক সাংবাদিক। অবাক করে এই প্রস্তাবে রাজিও হন রুশ প্রেসিডেন্ট। ভিডিও শুট করতে তাই নির্দিষ্ট দিনে পুতিনের বাসায় হাজির হয় সংবাদ মাধ্যমের পুরো টিম। ক্যামেরায় বারবার প্রমাণ মিলছে প্রেসিডেন্টের শৌখিনতা আর বিলাসিতার। ভারী পর্দা, দামি আসবাব, বাহারি নকশার কার্পেট, কি নেই এই বাড়িতে। অ্যাপার্টমেন্টের সদর দরজা থেকে শুরু করে বিভিন্ন কাঠামো নির্মাণে খাঁটি স্বর্ণ ব্যবহার করেছেন পুতিন। ফ্ল্যাটে বিশাল গ্রন্থাগারের পাশাপাশি প্রার্থনার জন্য আছে ছোট একটি প্রার্থনা কেন্দ্র। পুতিনের অভিজাত এই অ্যাপার্টমেন্টে নিমন্ত্রণ পেয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। সুযোগ পেয়ে জিনপিংয়ের সাথে বৈঠকখানার ফায়ারপ্লেসের পাশে বসে চা খাওয়ার স্মৃতি রোমন্থনও করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে পুতিনের ক্রেমলিনের বাড়ির ভিডিও প্রকাশ করাকে ভালোভাবে দেখছেন না অনেক নেটিজেন। অভিযোগ, যেখানে যুদ্ধের ময়দানে তার জন্য অকাতরে প্রাণ হারাচ্ছেন রুশ সৈন্যরা, সেখানে নিজের বিলাসী জীবন সবার সামনে তুলে ধরে আত্ম অহমিকার পরিচয় দিয়েছেন পুতিন। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।